শুরু করলাম। জাস্ট আমি আবার শেয়ার স্ক্রিনে যাব। আমাকে কোনো একজন এই ব্যাপারটা কনফার্ম করবে যে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না পুরো জিনিসটা। স্লাইড দেখতে পাচ্ছ? একজন কেউ কনফার্ম করো। হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এই লেখা এরকম একটা স্লাইড দেখা যাচ্ছে এবং আমার গলাও শোনা যাচ্ছে, তাই তো? হুম হুম। আচ্ছা, today we are going to start the most difficult topic of your entire BSc Biotechnology course. BSc Biotechnology কোর্সের সবথেকে ডিফিকাল্ট টপিক, দ্যাট ইজ এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বা এক্স-রে ডিফ্র্যাকশন। যদি 10% এই মুহূর্তে বুঝতে পারো যথেষ্ট, তবে চিন্তার কিছু নেই, যেহেতু এই কোয়েশ্চেন আমি বানাবো। তো যতটা বিএসসি লেভেলে তোমরা করতে পারো বা তোমাদের পক্ষে সম্ভব সেই ধরনেরই কোয়েশ্চেন থাকবে। এই নিয়ে চিন্তার কিছু নেই যে স্যার এত ডিফিকাল্ট অত ডিফিকাল্ট, ওইসব ভাবার মতো কিছু নেই। উই উইল টেক কেয়ার অফ দ্যাট। এবং এটা অ্যাটলিস্ট এইটা নিয়ে আমরা 8-10টা ক্লাস করবো। 8-10টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি কথা দিচ্ছি তোমরা টপিকটা বুঝতে পারবে। আজকে যা বলছি তার 5% বুঝতে পারলেই যথেষ্ট। প্রথমেই একটা ক্লাস 12 এর একটা খুব ছোট্ট কনসেপ্ট বলি, সেটা হচ্ছে ওয়েভ নিয়ে। ঠিক আছে, এখানে দুটো জিনিস তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ওকে, অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। মানে যে কোনো ওয়েভের একটা ট্রাফ হয় এবং একটা ক্রেস্ট হয়। ঠিক আছে, যখন এই যে যেখানে কার্সারটাকে ফলো করবে, আগাগোড়া ক্লাসের থ্রু কার্সারটাকে ফলো করবে, যখন এই যে ক্রেস্টটা রয়েছে, দুটো ওয়েভের ক্রেস্ট একই জায়গায় থাকে। ঠিক আছে, মানে দে আর ইন দ্য সেম ফেজ, তাদের ফেজটা সেম, ওকে, তখন কিন্তু একটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। মানে যে টোটাল অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ বা the size of the crest that increases simultaneously, দুটো ট্রাফ যখন সেম ফেজে আছে, দুটো ডিফারেন্ট ওয়েভে, তখন the size of the trough also increases। এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কি না, একটা ওয়েভের যে ক্রেস্ট আর অন্য ওয়েভের ট্রাফ এই দুটো সেম ফেজে আছে, তার মানে এসেনশিয়ালি দুটো যে ওয়েভ আছে সেই ওয়েভ দুটো কিন্তু ডিফারেন্ট ফেজে আছে। এই রকম যদি অবস্থা হয় সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। সেক্ষেত্রে যে ওয়েভের যে তোমার অ্যামপ্লিটিউডটা, দ্যাট রিডিউসেস ড্রাস্টিক্যালি। নেক্সট স্লাইড যাচ্ছে না। হ্যাঁ, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেখো, এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন আণবিক কোনো জিনিসপত্র দেখতে চাই, আমি বারবার কথাটা বলছি, কিভাবে দেখবো? ধরো মানে অ্যাটমিক লেভেল বা মলিকিউলার লেভেলে আমি যাচ্ছি না, আমি যদি একটা সেল দেখতে চাই, ব্যাকটেরিয়াল সেল দেখতে চাই, তাহলে কিভাবে দেখতে পারি? না, আমি সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখতে পারি। কিন্তু আমি করোনা ভাইরাস দেখতে চাইছি, তাহলে সেটাকে কি লাইট মাইক্রোস্কোপ, মানে যেগুলো তোমরা কলেজে ব্যবহার করেছো, সেগুলোর তলায় দেখা সম্ভব? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। বা একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কখন? যখন একটা লাইট গিয়ে স্ট্রাক করছে সেই জিনিসটাকে, তারপরে ফিরে আসছে তোমার চোখে, তখনই তুমি সেই জিনিসটাকে দেখতে পাচ্ছ। আমরা এটা সবাই জানি। এবারে লাইটের মানে ভিজিবল লাইটের একটা ওয়েভ লেন্থ আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। তার মানে এই যে রেঞ্জটা 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার, এই জায়গায় আমরা যদি ওয়েভলেন্থের কিছু থাকে তবে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এইবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে অ্যাবিস ল বলে, লটা আমি তোমাদের বলছি না, তুমি একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে সেই ডাইমেনশনের কিছু দেখতে পারো বা তার থেকে বড় কিছু দেখতে পারো। ফর এক্সাম্পল, আমার যখন 380 থেকে 750 ন্যানোমিটারের লাইট আছে, সেইটা দিয়ে,
হ্যাঁ, আমার যখন 380 থেকে 750 ন্যানোমিটারের লাইট আছে, সেইটা দিয়ে আমি কি করতে পারি, আমি একটা ব্যাকটেরিয়াকে দেখতে পারি। কেন না, ব্যাকটেরিয়াটা ওই 750 ন্যানোমিটারের থেকে অনেক বড়। হ্যাঁ, সেটা মাইক্রোমিটারে, 5 মাইক্রোমিটার, 6 মাইক্রোমিটার এরকম সাইজে। ইউক্যারিওটিক সেল, হ্যাঁ আমি দেখতে পারি। তোমরা মিওসিসের সময় দেখেছো, মাইটোসিসের সময় দেখেছো। হ্যাঁ, সেল দেখেছো, নিউক্লিয়াস দেখেছো, ক্রোমোজোম দেখেছো, সেগুলো মাইক্রোমিটার সাইজে, তার জন্য তুমি দেখতে পাচ্ছ। কিন্তু একটা ভাইরাস, যেটা ধরো 100 ন্যানোমিটারের, সেই 100 ন্যানোমিটারের ভাইরাসটা কিন্তু আমার পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। একটা আরে বারবার এরা এন্টার হচ্ছে, চলে যাচ্ছে কেন? সেটা কিন্তু আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় ইউজিং এ লাইট অফ 350 টু 380 টু 750 ন্যানোমিটার। মোদ্দা কথা হচ্ছে, যে ওয়েভলেংথের লাইট আমরা ইউজ করব, সেই ওয়েভলেংথের থেকে যদি বস্তুটির সাইজ বড় হয়, তবেই আমরা সেটাকে দেখতে পাবো। তার থেকে ছোট হলে দেখতে পাবো না। অ্যাবিস ল বলে কি হচ্ছে λ/2। মানে আমি যদি 700 ন্যানোমিটারের লাইট ইউজ করি, আমি 350 ন্যানোমিটারের নিচে কোনো জিনিসকে দেখতে পাবো না। বাট হ্যাভিং সেড দ্যাট, একটা ভাইরাসকে কিন্তু কখনোই লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা সম্ভব নয়, আনলেস ইট ইজ ভেরি বিগ। তাহলে ভেবে দেখো, যে আমরা যখন বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের স্ট্রাকচার দেখতে চাইছি, ঠিক আছে, লাইক ডিএনএ, লাইক প্রোটিন, হ্যাঁ, বা ডিএনএ প্রোটিনের একসাথে কমপ্লেক্স, বা কোনো একটা ড্রাগ, এখন তো সবাই আমরা ড্রাগ আর ভ্যাকসিন নিয়ে মেতে উঠেছি করোনা থেকে বেরোনোর জন্য। তো কোনো একটা ড্রাগ, সেই ড্রাগটা আর কি তোমার গিয়ে বাইন্ড করছে একটা পার্টিকুলার জায়গায় প্রোটিনে, নিয়ে প্রোটিনটাকে ইনহিবিট করিয়ে অসুখ সারিয়ে দিচ্ছে। কোন একটা প্রোটিন, উইচ ইজ আ টক্সিক প্রোটিন। আমরা জানি কলেরা, কলেরা হলে কি হয় না, কলেরার মধ্যে একটা টক্সিন থাকে, কলেরা টক্সিন, যেটা শরীরে ঢুকিয়ে দেওয়া যায়। তাহলে একটা ড্রাগ, সেই ড্রাগটা কি করবে, সেটা সেই কলেরা টক্সিন প্রোটিনটার সঙ্গে বাইন্ড করবে এবং সেটাকে নিষ্ক্রিয় করে দেবে। কোন জায়গাটায় বাইন্ড করছে, এইসব জিনিস যদি আমরা চাক্ষুষ ভাবে দেখতে চাই, মানে ইফ উই ওয়ান্ট টু সি ইট, ওকে, দেন হাউ ডু উই সি ইট? তাহলে একটা প্রোটিন বা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল, ডিএনএ ইত্যাদি, এদের ডাইমেনশন ভাবো, দ্যাট ইজ ভেরি লেস। দ্যাট ইজ নট ইভেন 100 ন্যানোমিটার, দ্যাট ইজ 10 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার। তুমি সেগুলোকে দেখবে কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, সেগুলোকে যদি তুমি দেখেও ফেলো, ওকে, সেগুলোকে যদি তুমি দেখেও ফেলো, তাহলেও হাউ ডু ইউ গেট দ্য স্ট্রাকচার? মানে তুমি তো সেটাকে ওভারঅল দেখলে হবে না, একটা ড্রাগ প্রোটিনের কোন জায়গায় গিয়ে বাইন্ড করছে, তার জন্য সেটাকে মলিকিউলার লেভেলে দেখতে হবে। মানে একেবারে মলিকিউলার বা অ্যাটমিক লেভেলে, বা অ্যাটমিক স্তরে গিয়ে, মানে আণবিক স্তরে গিয়ে। সেক্ষেত্রে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স হয় গিয়ে হচ্ছে 1.4 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 0.14 ন্যানোমিটার। 1 nanometer is 10 to the power minus 9 meter, আর 1 angstrom is 10 to the power minus 10 meter। তাহলে তুমি সেই জায়গায় গিয়ে কি করে দেখবে? এই যে লাইট, এগুলো ব্যবহার করে তুমি সেই জায়গায় গিয়ে কি করে দেখবে? সম্ভব নয়। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এমন ধরনের কোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করতে হবে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য ওই যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আছে, হ্যাঁ, বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স আছে, তার থেকে কম। দ্য ওয়েভলেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন that we are using to visualize the structure of macromolecule should be less than the interatomic distances or intermolecular distances between the macromolecules. That is the concept. But we definitely cannot do it with using X-ray. আমরা এক্স-রে ব্যবহার করে সেটা কখনোই করতে পারবো না। সরি, আমরা সেটা ভিজিবল লাইট ব্যবহার করে কখনোই করতে পারবো না। কেন ভিজিবল লাইট ব্যবহার করে করতে পারবো না? কারণ এক্ষুনি বললাম 380 থেকে 750 ন্যানোমিটার হচ্ছে গিয়ে ওয়েভলেংথ। তাহলে আমাদের এক্স-রে ব্যবহার করতে হবে, যেটার ওয়েভলেংথ কিন্তু অনেক কম, মানে 10 টু দি পাওয়ার -7 টু 10 টু দি পাওয়ার -10। আমি এক্ষুনি বলছিলাম 10 টু দি পাওয়ার -10 is equal to 1 angstrom, আর the interatomic distances they lie as this 1.4 angstrom or so by intermolecular distance। তো আমাদের ওই রেঞ্জে গিয়ে এক্স-রে ব্যবহার করে আমাদের ওই রেঞ্জে আমরা কিন্তু
স্ট্রাকচারটাকে ডেসিফার করতে পারি, যেহেতু এক্স রে ওয়েভলেংথ ওই ওয়েভলেংথটার সঙ্গে কম্পারেবল, আর ভিজিবল লাইটের ওয়েভলেংথ অনেক বেশি। তোমরা সবাই জানো যে এই রন্টজেন আবিষ্কার করেছিলেন এক্স রে, কিন্তু তিনি এক্স্যাক্টলি নেচার অফ দিস পার্টিকেল, এই পার্টিকেলের নেচারটা কিরকম সে ব্যাপারে কিন্তু খুব একটা কিছু বলতে পারেননি। ঠিক আছে, পরে দেখা যায় ম্যাক্স ভন লিউয়ে 1912, মানে প্রায় 17 বছর, রন্টজেন তো 1895-তে আবিষ্কার করেছিলেন। এবং এক্স রে নামটা কেন দিয়েছিলেন জানো? এক্স আমরা কি বোঝাই? কোনো আননোন কোয়ান্টিটি, ম্যাথমেটিক্সে কোনো আননোন কোয়ান্টিটিকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। যেহেতু এই রেটার সম্পর্কে কোনো বিশদ ধারণা ছিল না, সেই জন্য এই রেটাকে কিন্তু এক্স রে বলা হতো। এটা হচ্ছে কি একটা ভীষণ মজার গল্প। ঠিক আছে, তো ম্যাক্স ভন লিউয়ে কিছু নতুন জিনিস তথ্য আবিষ্কার করতে পারেন। না, আগে যেটা বলা গিয়েছিল যে এটা একটা হাই এনার্জি পার্টিকেল। ঠিক আছে, এটা ওয়েভও হতে পারে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ আ ওয়েভলেংথ। ম্যাক্স ভন লিউয়ে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেন যে এদের ওয়েভলেংথ ভীষণ শর্ট, মানে 10⁻⁻10 মিটার বা অ্যাংস্ট্রম লেভেলের। হ্যাঁ, এবং এই যে ওয়েভলেংথের যে ডাইমেনশনটা, এটা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই রেটার সাহায্যে, হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতে পারি যে একটি ম্যাক্রোমলিকিউল বা ইভেন স্মল মলিকিউল, তোমরা NaCl ভাবো, কপার সালফেট ভাবো ইত্যাদি, এইগুলো স্ট্রাকচার কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা দেখতে পারি। কিন্তু কিভাবে ভিজুয়ালাইজ করব? একটু আগেই তো তোমাদের বললাম যে 380 থেকে 750 ন্যানোমিটার এই জায়গাটায় কিন্তু দেখতে সক্ষম হচ্ছে গিয়ে আমাদের চোখ। তাহলে 10⁻⁻10 মিটার বা 0.1 ন্যানোমিটার আমাদের চোখ দেখতে পাবে না। ফাইন, তাহলে কিভাবে দেখতে পাবে? উনি কি করলেন, উনি কপার সালফেটের কিছু ক্রিস্টাল নিলেন, যেমনি চিনির ক্রিস্টাল ইত্যাদি ইত্যাদি, এবং সেরকম কপার সালফেটের ক্রিস্টাল নিয়ে তার উপর উনি এক্স রে ফেললেন। ফেলার পর উনি কি দেখলেন, একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন। এই যে দেখো এখানে এক্স রে টিউব, এখান থেকে এক্স রে বেরোচ্ছে, কার্সারটা ফলো করো, এই যে একটা ক্রিস্টাল এবং তারপর একটা ফটোগ্রাফিক প্লেট, যে এক্স রে প্লেট নিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম, সেই এক্স রে প্লেটের ওপর একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন করেছে। এইখান থেকে উনি একটা জিনিস বোঝালেন যে না, এই এক্স রে কে ব্যবহার করা যায় মলিকিউলার স্ট্রাকচার দেখার জন্য বাই দিস ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট। ডিফ্র্যাকশন প্যাটার্ন কিরকম হবে একটু তোমাদের আমি দেখাই। এইরকম একটা প্যাটার্ন পাওয়া গেল। ঠিক আছে, বলবে যে স্যার এইটা আপনি কি দেখাচ্ছেন, আমাদের তো সবারই হাত পা ভেঙেছে এক দুবার অন্তত, তো আমাদের কি এক্স রে হয়নি? আমাদের কি এক্স রে হয়েছে। তাহলে আমরা যে প্যাটার্নটা দেখেছি সেই প্যাটার্নটার সাথে তো এই প্যাটার্নটা কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমি ধরো হাত ভেঙে গেছে, হাতের এক্স রে করেছি, করে সেই ইয়েগুলো দেখেছি, এই প্যাটার্নটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এইগুলো হচ্ছে যে তোমার হাড়ের জায়গায়, যেমনি তুমি তোমার হাড়ের জায়গায় আহ একটা তুমি স্পট পাচ্ছ, বাকি জায়গাগুলো হোয়াইট পাচ্ছ, তেমনি এই এই জায়গাগুলোয় কাইন্ড অফ ধরে নাও যে অ্যাটমস গুলো আছে আর বাকি জায়গাগুলো খালি। মানে যে জায়গায় তুমি কালো 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 স্পট পাচ্ছ সেই জায়গায় অ্যাটম গুলো আছে। এখানে তোমার হাড় আর অ্যাটমকে সমান ধরো। হাড়ের জায়গাটায় তুমি এক্স রে প্লেটে একটা অন্য রকমের ছবি পাচ্ছিলে, এখানেই কালো জায়গাগুলোয় অ্যাটম আছে আর বাকি জায়গাগুলো ফাঁকা। ওকে, তো দিস ইজ দ্য কনসেপ্ট। এবার এইখান থেকে রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সেই জিনিসটাই আমাদের শিখতে হবে যে কি করে এই রিকনস্ট্রাকশনটা করা যায়। এই প্যাটার্নটা পাওয়া অব্দি তো ঠিক আছে, এবার এই প্যাটার্নের থেকে আমি কপার সালফেটের স্ট্রাকচার কিভাবে পেতে পারি সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। এখানে একটা বেসিক আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এক্স রে ওয়েভলেংথ রেঞ্জটা কিরকম। হ্যাঁ, আমরা জানি যে সব থেকে হাই ওয়েভলেংথ হচ্ছে রেডিও ওয়েভ, লং রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এবং তারপরে হচ্ছে কি আমাদের ভিজিবল, যে রেঞ্জে আমরা দেখতে পাই। আফটার দ্যাট দেয়ার আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, আল্ট্রাভায়োলেটের পরে হচ্ছে গিয়ে এক্স রে, তারপর গামা রে, তারপর কসমিক রে। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, তাহলে স্যার এক্স রে জায়গায় যদি আমরা গামা রে বা কসমিক রে ব্যবহার করি তাহলেও তো আমরা ইন্টার
যে ইয়েটা সেটা দেখতে পাবো যে অ্যাটমস গুলো কোথায় আছে একটা ম্যাক্রোমলিকিউলের মধ্যে, কারণ তাদের ওয়েভলেন্থ তো আরো কম। ওয়েল, তাদের ওয়েভলেন্থ কম এই কথাটা ঠিক, কিন্তু যত ওয়েভলেন্থ কম হবে তত কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়বে বা এনার্জি বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স এর মোটামুটি 10⁻⁻7 থেকে 10⁻⁻10 মিটারে হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ। এখানে যদি আমরা সিম্পল একটা ইকুয়েশন যেটা ছোটবেলা থেকে আমরা পড়েছি সেটা দেখি, E is equal to H nu, মানে এনার্জি of the electromagnetic radiation is the multiplication of the Planck's constant and the frequency of the radiation। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে এইভাবেও লিখতে পারি, E is equal to hc by lambda, where c is nothing but the velocity of light আর lambda হচ্ছে গিয়ে ওয়েভলেন্থটা। এইবারে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি, সি এর ভ্যালু আমরা জানি, ঠিক আছে, ভেলোসিটি অফ লাইট আমরা জানি। তো আমি তোমাদেরকে আগ্রহ করব যে তোমরা প্লিজ একটু এক্স রে ধরে নিও, ওটার ওয়েভলেন্থ হচ্ছে 10⁻⁻10, এনার্জিটা ক্যালকুলেট করো কত। তোমরা এইটা ক্যালকুলেট করে আমাকে বলবে, ঠিক আছে। নানদিলেস এই ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি, দিজ আর ভেরি 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 হাই এনার্জি রেডিয়েশন। ঠিক আছে, এদের এই ধরনের রেডিয়েশনস এর এনার্জি কিন্তু মারাত্মক রকমের বেশি। ওকে, তাহলে এত হাই এনার্জি রেডিয়েশন আমি কিন্তু যদি একটা প্রোটিনের মধ্যে দিয়ে পাস করাই কিংবা কপার সালফেটের মধ্যে দিয়ে পাস করাই, কি হবে? প্রোটিনটা ডিনেচার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কপার সালফেটটা ভেঙে যাবে। তাই জন্য আমাকে কিন্তু একটা সমষ্টি বানাতে হবে অফ মলিকিউল, দ্যাট ইজ নাথিং বাট ক্রিস্টাল। হ্যাঁ, অনেকগুলো মলিকিউল একসাথে নিয়ে যদি আমি ক্রিস্টাল বানাই, সেইটা কিন্তু অনেক স্ট্রং স্ট্রাকচার। তো সেখান দিয়ে হাই এনার্জি এক্স রে পাস করলেও কিন্তু সেই পার্টিকুলার ক্রিস্টালটা ভাঙবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল যদি কপার সালফেট মলিকিউল একটা একটা করে নিই বা একটা একটা করে প্রোটিন নিই, তাহলে কি হবে? সেগুলো ভেঙে যাবে এবং পুড়ে যাবে, কারণ এত হাই এনার্জি যে মারাত্মক একটা হিট তৈরি হবে এবং সেগুলো পুড়ে যাবে। যার জন্য আমাদের ক্রিস্টাল দরকার টু ডিটারমাইন দ্য স্ট্রাকচার, কারণ ক্রিস্টালের মধ্যে দিয়ে যদি পাস করে তাহলে ক্রিস্টালটা অনেক স্টার্ডি। হ্যাঁ, টুগেদার উই স্ট্যান্ড আর ইউনাইটেড উই স্ট্যান্ড, অনেকগুলো মলিকিউল একসাথে আছে, তো সেটা অনেক স্টার্ডি, তাহলে সেইটা কিন্তু অত সহজে ভাঙবে না। ফাইন, আরেকটা ছোট্ট জিনিস আমি বলি, তাহলে এইবার ভেবে দেখো এক্স এর এনার্জি ক্যালকুলেট করলে দিস আর হ্যাভিং ভেরি হাই ফ্রিকোয়েন্সি, তো খুব হাই এনার্জি। গামা রে কিংবা কসমিক রে তো প্রডিউস করাই যায় না, বাট গামা রে প্রডিউস করা যায়, গামা রে আইসোটপ দিয়ে। তোমরা শুনেও থাকবে ক্যান্সারের ক্ষেত্রে যে রেডিওথেরাপি করা হয় সেটা কিন্তু গামা রে সাহায্যে করা হয়। ঠিক আছে, তাহলে গামা রে সাহায্যে রেডিওথেরাপিটা কি? গামা রের এনার্জি এত বেশি আর ফ্রিকোয়েন্সি এত বেশি যে সেটা কি করে না, সেটা পুড়িয়ে দেয় কোষগুলোকে। সেটাই তো রেডিওথেরাপির পারপাস, যে ক্যান্সার সেলস গুলোকে কিন্তু পুড়িয়ে দিচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য পারপাস অফ রেডিওথেরাপি। ফলে তুমি ভেবে দেখো, যেটা একটা কোষকে পুড়িয়ে দিতে সক্ষম, হুম, যেটা একটা কোষকে পুড়িয়ে দিতে সক্ষম, সেই পার্টিকুলার রেডিয়েশনটা যদি তুমি ব্যবহার করো একটা ম্যাক্রোমলিকিউলের উপর সেটাকে ফেলো, তাহলে কি হবে? ম্যাক্রোমলিকিউলটা পুড়ে যাবে বা ম্যাক্রোমলিকিউলটা নষ্ট হয়ে যাবে, মানে প্রোটিনটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, আর কপার সালফেট তো ছাড়খাড় হয়ে যাবে। ফলে আমরা গামা রে ব্যবহার করতে পারবো না, দ্যাট ইজ এক্সট্রিমলি হাই এনার্জি। এক্স রে কম্পারেটিভলি এনার্জি কম, কিন্তু পেনিট্রেশন মানে যে ঢোকার ক্ষমতাটা সেটা খুব বেশি, যার জন্য এক্স রে সাহায্যেই আমাদের হার্ট ভেঙেছে কিনা দেখা হয়, গামা রে সাহায্যে তো দেখা হয় না। গামা রে অতক্ষণ এক্সপোজ হলে তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, বিকজ দিজ আর হাইলি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। ফাইন, এবারে এইখানে এই যে এক্স রে প্রোডাকশন, ঠিক আছে, এক্স রে প্রোডাকশনটা কিভাবে হয় সেই ব্যাপারটা একটু আমরা আর কি কথা বলে নেব। তোমরা হয়তো অনেকেই জানো, এই যে টিউবটা আছে দিস ইজ নোন অ্যাজ আ ক্যাথোড রে টিউব। ঠিক আছে, এই টিউবটার মধ্যে আমি কি করছি না, খুব হাই ভ্যাকুয়াম ক্রিয়েট করছি, মানে একটা পাম্পের সাহায্যে সব এয়ার বার করে নিলাম। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ক্যাথোড, এবার এটা হচ্ছে অ্যানোড। আমি যদি
এখানে একটা ইলেকট্রিক ভোল্টেজ অ্যাপ্লাই করি 20 থেকে 50 কিলো ভোল্টের, তখন কি হবে, এই ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে দে উইল গো টুয়ার্ডস দ্য অ্যানোড। ঠিক আছে, এখানে একটা গ্যাসও রাখা হয় আর কি অনেক সময়। তো এখানে হাই মানে ভ্যাকুয়াম ক্রিয়েট করে সেটাকে আর কি একেবারে অ্যামাউন্ট কমিয়ে দেওয়া হয়। তো হোয়াট এভার, এই যে ইলেকট্রনটা এটা ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডে যাবে, এবং ওয়ান্স ইট স্ট্রাইকস দ্য অ্যানোড, এক্স রে ইজ প্রডিউস। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যাথোড রে টিউব, এটা তোমরা ক্লাস 12 এর কেমিস্ট্রিতে পড়েছো, সাহায্যে কিন্তু এক্স রে প্রডিউস করা হয়। তবে হ্যাঁ, অ্যানোডটা স্পেসিফিক রাখতে হবে, তোমাকে কপার বা মলিবডেনাম এই ধরনের মেটাল রাখতে হবে, তবেই কিন্তু প্রডিউস হবে। প্রশ্নটা হচ্ছে যে কেন প্রডিউস হয়। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা গিয়ে, এই যে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, ইলেকট্রনটা গিয়ে ধাক্কা মারলো, ঠিক আছে, এখানে কপার বা মলিবডেনাম আছে সেই মেটালের অ্যানোডকে, তারপর কেন এক্স রেটা প্রডিউস হলো সেটাই আমরা নেক্সট ইয়েতে দেখবো। এন্ড দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট স্লাইড, আজকে তোমাদেরকে বেশি আমি বার্ডেন করব না। ওকে, এইখানে দেখো ব্যাপারটা কিছুই হচ্ছে না। এই যে ইনকামিং ইলেকট্রন মানে ক্যাথোড থেকে যে ইলেকট্রনটা আসছিল, ঠিক আছে, সেই ইলেকট্রনটা গিয়ে একটা লো যে শেলে আছে, ধরো কে শেলে একটা ইলেকট্রন আছে, সেই কে শেলের ইলেকট্রনটাকে, ধরো অনেক কিছু হতে পারে, তো আমরা সেই কি কি হতে পারে তাতে যাচ্ছি না, কে শেলের ইলেকট্রনটাকে মানে একেবারে বার করে দিতে পারে। তো তোমার পুরো অ্যাটমটার থেকে মেটাল, কপার বা মলিবডেনাম সেখানে অ্যাটমের থেকে বারই করে দিল, তখন কি হলো, ওই অ্যাটম গুলো আয়নে পরিবর্তিত হয়ে গেল। হ্যাঁ, তো এইরকম হওয়ার মধ্যে একটা সম্ভাবনা এটাও আছে যে এই ইনকামিং ইলেকট্রনটা একটা ইলেকট্রনকে, এখানে একটা ইলেকট্রন আছে তাকে এনার্জি প্রোভাইড করবে, এনার্জি প্রোভাইড করার পরে কি হবে, সেটাই কে শেল থেকে একটু হায়ার, ধরো এম শেলে চলে গেল। ওকে, বুঝতে পারছো তো, মানে ইলেকট্রন বোর বোর অ্যাটমের কনসেপ্ট সবার আছে তো, ডিফারেন্ট শেলস আছে যার মধ্যে আর কি এনার্জি কনজার্ভ থাকে আর কি, কে এর জন্য একটা, এল এর জন্য একটা, এম এর জন্য একটা। ঠিক আছে, এবার এই এর মধ্যে দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটু রিচার্জ করো। তারপর হচ্ছে অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার, সেলের মধ্যে সাবশেল আছে এসপিজিএফ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সাবশেলের মধ্যে আবার অরবাইটাল আছে, ঠিক আছে, এস এর মধ্যে একটা, পি এর মধ্যে তিনটে, ডি এর মধ্যে পাঁচটা, এফ এর মধ্যে সাতটা। তারপরে আবার অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে, তাদের অপোজিট স্পিন হয়, স্পিন কোয়ান্টাম নাম্বার। তো সেটাই, যাই হোক ওইসব বেশি কচকচানি এখন করবো না। কে থেকে যখন ওটা এলে গেল, এই এম সেলে গেল, ঠিক আছে, কিভাবে গেল না, ওই ক্যাথোড রে থেকে যে ইলেকট্রনটা এলো, সেই ইলেকট্রনটা এসে একটা ইলেকট্রনকে হিট করে সেটাকে এনার্জি দিল কপার বা মলিবডেনামের মধ্যে, এবং সেটা একটা হায়ার ইলেকট্রনিক স্টেটে চলে গেল। এরপরে এই ইলেকট্রনটা আবার যখন এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে, এই ইলেকট্রনটা যখন আবার এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে, তখন কি এ কিছুটা এনার্জি রিলিজ করবে। কেন না, হায়ার এনার্জি স্টেটের থেকে ও লোয়ার এনার্জি স্টেটে আসছে, সেই যে এনার্জিটা রিলিজ করবে দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ও যখন হায়ার এনার্জি লেভেলের থেকে লোয়ার এনার্জি লেভেলে আসছে, ও যে এনার্জিটা রিলিজ করছে দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ এক্স রে। ওকে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবারে নির্দিষ্ট ও কোন সেল থেকে কোন সেলে আসছে সেটার উপর কিন্তু এক্স রে এনার্জিটা নির্ভর করবে। ধরো ও যদি এম সেল থেকে, হ্যাঁ, এই কে সেলে আসে, তার মানে অনেক হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছে, ঠিক আছে, অনেক হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছে, সেক্ষেত্রে যে এক্স রেটা এমিট হবে সেই এক্স রের এনার্জিটা কিন্তু খুব হাই হবে, এবং ফ্রিকোয়েন্সিটা কিন্তু খুব বেশি হবে, ওয়েভলেন্থটা কিন্তু কম হবে। আবার এখানে এল থেকে যখন কে সেলে আসছে, তখন অতটা হায়ার এনার্জি না, কারণ আমরা জানি যে এম সেলের এনার্জি অনেক বেশি কম্পেয়ার টু এল, আবার এল এর এনার্জি অনেক বেশি কম্পেয়ার টু কে। তাহলে এম থেকে যখন কে তে আসছে, তখন কি হচ্ছে, প্রচুর এনার্জি, প্রচুর ফ্রিকোয়েন্সি, কম ওয়েভলেন্থ। এল থেকে যখন কে তে আসছে, কম্পারেটিভলি কম এনার্জি, কম ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ একটু বেশি। তাই
কোন পার্টিকুলার অ্যাটমে, ধরো কপার, মলিবডেনাম, টাংস্টেন, হোয়াটএভার, কোন সেল থেকে কোন সেলে আসছে তার উপর নির্ভর করবে একটি এক্স রে কতটা এনার্জি আছে। কোন সেল থেকে কোন সেল কোন পার্টিকুলার অ্যাটমে, তার উপর নির্ভর করবে একটি এক্স রে কতটা এনার্জি আছে, এবং সেই এনার্জির উপর তার ওয়েভলেংথ নির্ভর করবে। তুমি যদি একটি নির্দিষ্ট ওয়েভলেংথের এক্স রে চাও, আমরা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝি যে আমরা যখন, এই মিউট করো, কে নিয়ে করছো এরকম, মিউট করো। আমরা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝি যে আমরা যখন হাত ভেঙেছে কিনা দেখতে যাই, তখন যে ওয়েভলেংথের এক্স রে হলে আমাদের চলে, ঠিক আছে, অবভিয়াসলি আমরা যদি ম্যাক্রোমলিকিউল বা স্মল মলিকিউল লাইক কপার সালফেট বা কোনো অর্গানিক মলিকিউল, বেনজিন, অ্যানিলিন ইত্যাদি স্ট্রাকচার দেখতে চাই, আমাদের কিন্তু ওয়েভলেংথটা অনেক, মিটিং এর টাইম শেষ হয়ে আসছে সেটাই নোটিফিকেশন এসেছিল, আমাদের কিন্তু ওয়েভলেংথটা অনেক কম হতে হবে, এনার্জি অনেক বেশি হতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হাত ভেঙেছে কিনা দেখার জন্য একটু হাই ওয়েভলেংথ, কম এনার্জি, কম ফ্রিকোয়েন্সি হলেও চলবে, কিন্তু ম্যাক্রোমলিকিউল স্ট্রাকচার যেহেতু ইন্টারমলিকুলার ডিস্টেন্সেস খুব কম, তাহলে এখানে কিন্তু আমাদের ওয়েভলেংথটাও কম হতে হবে। তো অ্যাকর্ডিংলি উই ক্যান সিলেক্ট যে আমরা কোন ধরনের মেটাল ইউজ করব ফর দ্য জেনারেশন অফ এক্স-রে। তো ওখানে যেমনি দেখালো কপার বা মলিবডেনাম ব্যবহার করা হচ্ছে আর কি টু জেনারেট দ্য এক্স-রে। তো ওয়ান থিং আই ওয়ান্ট টু ইমপ্রেস আপন ইউ ইজ, আমরা যখন ইউজ করবো আর কি ফর ডিটারমিনেশন অফ ম্যাক্রোমলিকিউলার স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচার, প্রোটিন ডিএনএ ইন্টারঅ্যাকশন, প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশন, প্রোটিন ড্রাগ ইন্টারঅ্যাকশন, তখন কিন্তু আমরা 1 অ্যাংস্ট্রম টু 2 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রম এই লেংথের, এই ওয়েভলেংথের এক্স-রে ব্যবহার করব আর। So accordingly we will choose what kind of molecules we can use for that purpose. Okay, so today I end here, and for next 5 minutes I will take up some questions. তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ওকে, আনমিউট করো, করে কোয়েশ্চেন কিছু থাকলে জিজ্ঞেস করো। আমি এখানেই বলে দিই যে 10% যদি কেউ বুঝে থাকো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। I don't expect you to understand this completely. Any people having any question? আরে আনমিউট করো, হ্যাঁ না কিছু তো বলো, আমি আনমিউট করে দেবো। কিরে বাবা? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি যে কি, দেখো এইটায় পুরো তোমরা আজকে যে টপিকটা পড়ালাম তোমাদের সব থেকে ডিফিকাল্ট টপিক, পুরোটা বুঝতে পারবে না, ভিডিওটা আবার দেখো, কিছু যদি বুঝতে পারো দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর নাও। হ্যাঁ, এইটা নিয়ে চিন্তা ঠিক করার আছে। কিছু নেই, সব থেকে ডিফিকাল্ট টপিক, এবং আমি যে ভিডিওগুলো এমনি দিচ্ছি সেগুলো বুঝতে পারার কথা তোমাদের। এনিবডি হ্যাভিং এনি কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না স্যার ভিডিওটা একবার দেখে একটু বুঝতে হবে, হ্যাঁ স্যার, তারপরে ভিডিওটা একবার দেখে অবশ্যই তারপর আপনাকে অবশ্যই, জিজ্ঞেস করব একবার না, হোয়াটসঅ্যাপে। তোমাকে বার 3-4 দেখতে হবে, আমি যে অ্যাপ্লিকেশন গুলো হ্যাঁ সেগুলো করতে হবে, তবে বুঝতে পারবে। খুব ডিফিকাল্ট টপিক, খুবই ডিফিকাল্ট টপিক। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে, টুডে উই এন্ড হিয়ার। আমরা চেষ্টা করব 30 মিনিট ক্লাস এবং 5 মিনিট ডিসকাশনের, 40 মিনিটের সেশন হয় এগুলো। ওকে, লেটস কল ইট আ ডে। ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে।